চ্যাপ্টার 457 অশুভ আত্মার দেওয়া তথ্য সিকোয়েন্স 0 রেড প্রিস্ট এটা কোন পাথওয়ের সিকোয়েন্স 0? আমি আরও একটা সিকোয়েন্স 0-র আসল নাম জানতে পারলাম অবশ্য। এর পেছনের শর্ত হল অশুভ আত্মাটি মিথ্যে বলছে না। সে বলেছিল যে রেড প্রিস্ট কার্ডের মালিক কোনো এক অজানা আকর্ষণের কারণে টিউডার পরিবারের ভূগর্ভস্থ ধ্বংসাবশেষ খুঁজে বের করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা ওই ঘরে মারা যাবে। এটা হয়তো একই পাথওয়ের বিয়ন্ডার বৈশিষ্ট্যের একত্রিত হওয়ার নিয়ম, তাই না? না, সম্রাট রোজেল স্পষ্টভাবেই উল্লেখ করেছিলেন যে হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার পর একটি কার্ড অফ ব্লাসফেমি থাকলে তারা পরবর্তী সিকোয়েন্সের জন্য প্রয়োজনীয় বিয়ন্ডার উপাদানগুলোর মৃদু উপস্থিতি টের পাবে। অন্য কথায়, অশুভ আত্মাটি যে ঘরে সিল করা আছে সেখানে রেড প্রিস্ট পাথওয়ের একটি ডেমিগড র্যাঙ্কের বৈশিষ্ট্য লুকিয়ে আছে। হয়তো অশুভ আত্মাটি যখন বেঁচে ছিল তখন সে এই পাথওয়ের একজন ডেমিগড ছিল, আর সে হয়তো তার চেয়েও একটু বেশি শক্তিশালী হতে পারে। কার্ড অফ ব্লাসফেমি যে মৃদু অনুভূতি দেয় তা সম্ভবত এই একত্রিত হওয়ার নিয়মেরই একটা ফলাফল। ক্লাইন হঠাৎ করে অনেক কিছুর কথা ভাবল। সে অবচেতনভাবেই শ্যারনের প্রতিক্রিয়া দেখার জন্য তার দিকে তাকাল। এটা করে সে বুঝতে পারত যে শ্যারন কার্ড অফ ব্লাসফেমি সম্পর্কে জানে কিনা এবং সে সিকোয়েন্স 0-র অর্থ বোঝে কিনা। তবে শ্যারনের প্রায় স্বচ্ছ চেহারায় কোনো পরিবর্তন দেখা গেল না, যেন অশুভ আত্মাটি মাত্র একটি সাধারণ ট্যারোট কার্ড দেখিয়েছে। তবে এর একটা অর্থ হতে পারে। যখন কোনো বিয়ন্ডার প্রথমবার সিকোয়েন্স 0 সম্পর্কে জানতে পারে তখন তারা অবচেতনভাবেই এটা কি অর্থ বহন করে তা নিয়ে ভাবতে শুরু করে। হয়তো শুধুমাত্র স্পেকটেটর পাথওয়ের একজন বিয়ন্ডারই শ্যারনের শরীরের সূক্ষ্ম ভাষা পড়তে পারবে। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। তাদের দুজনকেই একসাথে চুপ থাকতে দেখে অশুভ আত্মাটি ক্লাইনের দিকে গভীরভাবে তাকাল, তারপর ধীরে ধীরে কার্ড অব ব্লাসফেমির প্রজেকশনটা অদৃশ্য করে দিল। সে আবারও তার রক্তলাল চোখ দিয়ে শ্যারনের দিকে তাকাল এবং একটা নিচু ও কর্কশ হাসির সাথে বলল, তুমি যদি মিউট্যান্ট পাথওয়ের ডেমিগড হতে না চাও তাহলে আমি তোমাকে অ্যাবিস পাথওয়ের সিকোয়েন্স 4 পোষণের ফর্মুলা দিতে পারি। ইচ্ছার সংযম এবং বিদ্বেষের আড়ম্বর সবসময়ই খুব মানানসই, তাই না? শ্যারন অশুভ আত্মার প্রশ্নটাকে উপেক্ষা করল এবং ধীরে সুস্থে ক্লাইনের দিকে ঘুরল, যেন সে ক্লাইনকেই এর উত্তর দিতে বলছে। অশুভ আত্মাটি যা বোঝাতে চাইছে তা হল মিউট্যান্ট পাথওয়ে আর অ্যাবিস পাথওয়ে একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত এবং হাই সিকোয়েন্সগুলোতে এদের পরিবর্তন করা যায়। রোজ স্কুল অফ থট এবং ব্লাড স্যাংটিফাই সেক্ট বাইরে থেকে যেভাবে কাজ করে তা আসলেই খুব একই রকম মনে হয়। ক্লাইন 2 সেকেন্ড ভাবল এবং রক্তাক্ত র্যাফটার পাউন্ডের দিকে তাকাল। তাহলে তোমার এই সিল কিভাবে ভাঙা যাবে? অশুভ আত্মাটি হাসল এবং বলল, খুব সহজ। শরণ, আইনহর্ন আর মেডিসি পরিবারের একজন সরাসরি বংশধর খুঁজে বের করো এবং তাদের প্রত্যেকের কাছ থেকে 10 মিলিলিটার রক্ত জোগাড় করো। একটু বেশি হলে সমস্যা নেই, তবে কম হওয়া যাবে না। তারপর সেগুলো পবিত্র জলের সাথে মিশিয়ে আমার ঘরে ঢেলে দাও। এভাবেই সিলটা ভেঙে যাবে। এটা একটা খুব সহজ আর অদ্ভুত পদ্ধতি। এমনকি রহস্যবিদ্যার ক্ষেত্রেও এটা বিরল। কেন তাদের শরণ, আইনহর্ন আর মেডিসি পরিবারের সরাসরি বংশধর হতে হবে? শেষেরটার কথা আমি আগে কখনো শুনিনি। শরণ হল ইন্টিসের প্রাক্তন রাজপরিবার আর আইনহর্ন হল ফেইসাক এম্পায়ারের রাজপরিবার। তারা দুজনেই ট্রুনসওয়েস্ট এম্পায়ারের প্রতি অনুগত ছিল, যারা 4th ইপকের অ্যাঞ্জেল পরিবার, আর তারাই শেষমেশ বিজয়ী হয়েছিল। তবে লোয়েনের অগাস্টাস এবং ফেইন পটারের ক্যাস্টিয়া পরিবারও তো একই শর্ত পূরণ করে। ওহ হ্যাঁ, শরণ এবং আইনহর্ন পরিবারের মধ্যে আরও একটা মিল আছে, আর সেটা হলো তাদের দুজনের কাছেই হান্টার পাথওয়ে আছে। এটাই কি তাদের বেছে নেওয়ার কারণ? ইহা আগের পরিস্থিতিটা বিবেচনা করলে হান্টার পাথওয়ে কি রেড প্রিস্ট পাথওয়ের সমান? ক্লাইন যখন অনুমান করছিল তখন সে তার সন্দেহটা লুকিয়ে রাখল না। আমি শরণ আর আইনহর্ন পরিবার সম্পর্কে জানি, কিন্তু মেডিসি পরিবারের কথা কখনো শুনিনি। খুবই স্বাভাবিক, তারা প্রায়ই ছায়ায় লুকিয়ে থাকতে পছন্দ করে। তারা হল দূষিত অ্যাঞ্জেল, আর তারা একটা খুব গোপন সংগঠন তৈরি করেছে। অশুভ আত্মাটি একটু অবজ্ঞার সুরে বলল, ওই সংগঠনটা রোজ রিডেমশন নামে পরিচিত। এই নামটা বেশ পরিচিত, ঠিক। সিটি অফ সিলভার সম্প্রতি ট্রু ক্রিয়েটরের যে পরিত্যক্ত মন্দিরটা খুঁজে পেয়েছিল সেখানের একটা মিউরালের কোনায় এরকমই কিছু লেখা ছিল। তারা সন্দেহ করেছিল যে এটা হয়তো কোনো শহরের নাম বা ওই মন্দিরের নির্মাতার নাম। এখন মনে হচ্ছে এটা আসলে একটা খুব গোপন সংগঠনকে বোঝায়, যেটা দূষিত অ্যাঞ্জেলদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারা কি ট্রু ক্রিয়েটরে বিশ্বাস করে? অরোরা অর্ডারের সাথে তাদের সম্পর্ক কি? ক্লাইন কিছুক্ষণ ভেবে বলল, এটা কি ট্রু ক্রিয়েটরের সাথে সম্পর্কিত? অশুভ আত্মাটি 2 সেকেন্ড চুপ থেকে নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি রোজ রিডেমশন সম্পর্কে জানো? আমি হঠাৎ করেই নামটা শুনেছিলাম। ক্লাইন একদম সত্যি কথাই বলল। অশুভ আত্মাটি একটু ভাবল, তারপর হঠাৎ হেসেই বলল, আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও তোমার অনেক বেশি গোপন কথা আছে। আমরা কি এসব নিয়ে কথা না বলে পারি না? ক্লাইন শ্যারনের প্রতিক্রিয়া দেখা থেকে নিজেকে আটকে রাখল আর নিজের চেহারায় একটা শান্ত ভাব বজায় রাখল। অশুভ আত্মাটির চোখ দুজনের উপর দিয়ে ঘুরে গেল এবং সে হাসল। ট্রু ক্রিয়েটরের জন্মের সাথে রোজ রিডেমশনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
তুমি কল্পনাও করতে পারবে না যে এমন কিছু মানুষ একসময় রোজ রিডেমশনের সদস্য ছিল যারা পরে ওখান থেকে চলে গেছে। যতক্ষণ তুমি এমন কোনো সংগঠন খুঁজে পাচ্ছ যারা ট্রু ক্রিয়েটরে বিশ্বাস করে এবং তাদের একদম শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করতে পারো, তাহলে তোমার রোজ রিডেমশনের কাছাকাছি পৌঁছানোর একটা সুযোগ থাকবে। এটা অনেকটা টুয়াইলাইট হারমিট অর্ডারের মতো শোনাচ্ছে, যার একটা হলো সামনের দিক আর অন্যটা পেছনের দিক। ক্লাইন একটা অনুমান করল। অশুভ আত্মার রোজ রিডেমশন সম্পর্কে বিস্তারিত কিছু বলার কোনো ইচ্ছা নেই দেখে ক্লাইন হাসল এবং বলল, তোমার কি মনে হয় আমরা আমাদের এই শক্তি দিয়ে এমন কিছু করতে পারব? অশুভ আত্মাটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, হয়তো তোমরা বিনসি টাউনে তোমাদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারো। বিনসি টাউন? সেটা কোথায়? ক্লাইন বারবার জিজ্ঞেস করার পরও অশুভ আত্মাটি আর কিছুই বলতে রাজি হল না। এই অবস্থায় ক্লাইন বাধ্য হয়ে প্রশ্নটা বদলে বলল, ফোর্থ ইপকের সময় কালো সম্রাট, ব্লাড এম্পেরর আর নাইট এম্পেরর কি সিকোয়েন্স জিরোর পজিশনটার জন্যই লড়াই করছিল? অশুভ আত্মাটি এই কথা শুনে কিছুক্ষণ হতবাক হয়ে রইল। তারপর সে হেসে বলল, একসময় এমনটাই ছিল, কিন্তু পরে আর না। অ্যালিস্টার টিউডার পাগল হয়ে যাওয়ার পর আর এমনটা ছিল না। অ্যালিস্টার টিউডারই কি সেই ব্লাড এম্পেরর ছিল? ক্লাইন নিশ্চিত হতে চাইল। অশুভ আত্মাটি মাথা নাড়ল। হ্যাঁ, ব্লাড এম্পেরর শুধু একজনই ছিল, ওই পাগলটা অ্যালিস্টার টিউডার। হ্যাঁ, টিউডার পরিবারের বংশধরেরা সেই রক্তের পাগলামি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তারা সাধারণত ধূর্ত, চতুর, সতর্ক আর সাবধানী হয়, কিন্তু দরকারের সময় তারা খুব বেপরোয়া হয়ে যেতে পারে আর কোনো পরিণতির কথা ভাবে না। অশুভ আত্মাটি র্যাফটার পাউন্ডের মুখের দিকে ইশারা করে বলল, সে হলো একটা উদাহরণ। তবে এই শিক্ষার পর সে নিশ্চিতভাবেই অনেকদিন বেশ স্বাভাবিক থাকবে। সে টিউডারদের শেষ বংশধর কিনা সেটা আমি জানি না। অ্যালিস্টা বেশ কিছু ভালো জিনিস রেখে গেছে যেগুলো পাওয়ার জন্য তার বংশধরদের রক্তের প্রয়োজন হবে, তাই এখন তাকে মেরে না ফেলাই ভালো। অশুভ আত্মাটি থামল এবং মৃদু হাসল। ঠিক আছে, তোমরা আমাকে সিলটা খুলতে সাহায্য করলে আমি তোমাদের সব গল্প বলবো যা আমি পার করেছি, না, আরও স্পষ্টভাবে বলতে গেলে যে ইতিহাস আমি দেখেছি। এই কথা বলতেই র্যাফটার পাউন্ডের চোখ হঠাৎ করে ঘোলাটে হয়ে গেল। তার শরীরটা কয়েকবার কেঁপে উঠল, তারপর সে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শ্যারন চুপচাপ এই দৃশ্যটা দেখছিল। তারপর সে হঠাৎ এক পা সামনে এগোল। হুশ! হঠাৎ বাতাস গর্জে উঠল আর মাটির ধুলোবালি ও পাথরগুলো নড়ে উঠে মাটির নিচে সেই সুড়ঙ্গে পড়ে গিয়ে রাস্তাটা বন্ধ করে দিল। কাজটা শেষ হওয়ার পর ক্লাইন আর শ্যারন উইলিয়াম স্ট্রিট ছেড়ে ওই নিস্তব্ধ অন্ধকারে ঘুরে অন্য একটা ব্লকে চলে গেল। ক্লাইন যখন ভাড়া করা ঘোড়ার গাড়িতে উঠল তখন শ্যারনের অবয়বটা ফুটে উঠল আর সে ক্লাইনের ঠিক উল্টো দিকে বসল। সে ক্লাইনের দিকে একদৃষ্টে তাকিয়ে তার সেই কর্কশ আর অদ্ভুত গলায় জিজ্ঞেস করল, তুমি কি ওর সিল ভাঙতে সাহায্য করবে? না। ক্লাইন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। তারপর সে জিজ্ঞেস করল, আর তুমি? শ্যারন মাথা নাড়ল, বুঝিয়ে দিল যে সেও এটা করবে না। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল আর হাসল। ও তো প্রায় 2000 বছর আগেই মরে গেছে, আর এখন সে শুধু একটা অশুভ আত্মার অবশিষ্টাংশ। হারিয়ে যাওয়া বা স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে যাওয়াই তার শেষ পরিণতি হওয়া উচিত। আমার প্ল্যান হল, একবার আমরা হাই সিকোয়েন্স বিয়ন্ডার হয়ে গেলে আমরা একসাথে মিলে ওকে শেষ করে দিতে পারব, ওকে সত্যিকারের মুক্তি দিতে পারব। যদিও রেড প্রিস্ট কার্ড, ফোর্থ ইপকের লুকানো ইতিহাস আর অশুভ আত্মার প্রতিশ্রুত পুরস্কারগুলো বেশ লোভনীয় ছিল, ক্লাইনের ওসবের ওপর কোনো ভরসা ছিল না। তার মনে বারবার সেই দৃশ্যটা ভেসে উঠছিল যেখানে অশুভ আত্মার মৃতদেহটা একটা উঁচু চেয়ারে মাথা নিচু করে বসেছিল। তার এটাও মনে পড়ে যাচ্ছিল যে সে মাথা তুললে তার চেহারায় কিভাবে পচনের ছাপ দেখা গিয়েছিল। শ্যারন ছোট্ট করে মাথা নেড়ে সম্মতি জানাল, যা এই কথার জন্য যথেষ্ট উত্তর ছিল। তোমার কি জিজ্ঞেস করার কথা না যে হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়া নিয়ে আমি এত নিশ্চিত কিভাবে? ক্লাইন মনে মনে একটু মজা না করে পারল না। আর সেই প্রশ্নের উত্তরটা হতো যে মানুষের স্বপ্ন থাকা প্রয়োজন। ক্লাইন এই বিষয় নিয়ে আর মাথা ঘামাল না এবং প্রশ্ন পাল্টে জিজ্ঞেস করল, রেইথের সাথে সম্পর্কিত সিকোয়েন্স 4 কি আসলেই পাপেট? শ্যারন মাথা নাড়ল। তোমার কাছে কি পোষণের ফর্মুলা বা বিয়ন্ডার উপাদান আছে? ক্লাইন ভাবতে ভাবতে জিজ্ঞেস করল। শ্যারন মাথা নাড়ল। ক্লাইন একটু মৃদু হাসল। আমি আমার চেনা মহলে এর খোঁজ রাখতে তোমাকে সাহায্য করব। শ্যারন গলার স্বর না বদলেই বলল, ধন্যবাদ। ক্লাইন জানালার বাইরে তাকাল আর বিড়বিড় করে বলল, আমি ছুটির জন্য দক্ষিণে যাচ্ছি। এই সময় সে একটু হেসে বলল, যেন সে আইনজীবী ইউর্গেনের সাথে কথা বলছে, তোমাকে আর ম্যারিককে অগ্রিম শুভ নববর্ষ। শ্যারন 2 সেকেন্ড চুপ রইল, তারপর সে ঠোঁট চেপে ধরে একটা অস্পষ্ট গলায় উত্তর দিল, শুভ নববর্ষ। তার অবয়বটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল এবং ঘোড়ার গাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। বেদির পেছনের ছোট ছেলেটার দিকে তাকিয়ে এবং তার একটু কর্কশ ও নরম গলা শুনে ডেরিকের মনে হল সে যেন সবচেয়ে ভয়ঙ্কর কোনো দানবের মুখোমুখি হয়েছে।
সে তার হাতের এক্স অফ হারিকেন দিয়ে প্রায় একটা কোপ বসিয়ে দিচ্ছিল। সে যতটুকু জানত, এমন ঘোর অন্ধকারের মধ্যে এত দীর্ঘ সময় যে বেঁচে থাকতে পারে সে কোনোভাবেই মানুষ হতে পারে না। এমনকি সে আগে মানুষ হয়ে থাকলেও এত লম্বা সময়ের পর সে আর মানুষ নেই। ডেমন হান্টার কলিনের চোখগুলো যেন একটু উজ্জ্বল হয়ে উঠল। সে তার তরোয়ালটা শক্ত করে ধরল এবং বেশ শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? নিজেকে জ্যাক বলে দাবি করা সেই হলুদ চুলের ছেলেটা ব্যথাতুর চেহারায় উত্তর দিল, আমরা লর্ডের পবিত্র বাসস্থানের খোঁজ করছি। লর্ডের পবিত্র বাসস্থান? কলিন আরেকটু জোর দিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ। ছোট ছেলে জ্যাক তার মাথা ঘুরিয়ে সেই মিশমিশে কালো ক্রুশ এবং উল্টো করে রাখা লোকটার মূর্তির দিকে তাকাল। তারা আমাকে বলেছিল যে লর্ডের চোখ যেদিকে তাকিয়ে আছে, আমি যদি সেদিকেই যাই তাহলে আমি তার পবিত্র বাসস্থানে পৌঁছাতে পারব। তারা? তোমার কি এখনো কোনো সঙ্গী আছে? কলিনের চোখ দানবের মতো চারপাশ একবার ভালো করে ঘুরে এল। তারা কোথায়? এই প্রশ্ন শুনে ছোট ছেলে জ্যাক একটু সময়ের জন্য থমকে গেল। হঠাৎ করেই সে তার গলা ধরল আর তার চেহারায় একটা বিকৃত শূন্য দৃষ্টি ফুটে উঠল। সে বলল, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে।